Assalamu alaikum, dear viewers or students, guardians, and respected teachers. Welcome everyone from Sharasti Online School, Sharasti Chatpur. I hope everyone is well by the grace of Almighty Allah. I am also well, although we are all going through a crucial time due to the epidemic coronavirus. Hopefully, soon Allah will free us from this. Now, I introduce myself. This is Khurshid Alam, Assistant Teacher in English, Rago Islamia Alim Madrasa. Okay, viewers, today I will discuss important topic with you. Let's start. Today our topic is narration or speech or narrative style. ওকে ভিউয়ার্স, আজকে আমাদের একটি গুরুত্বপূর্ণ টপিকস, আমি মনে করি এই টপিকসটা খুবই গুরুত্বপূর্ণ, ন্যারেশন, স্পিচ অর ন্যারেটিভ স্টাইল। কারণ এই টপিকটি আমাদের ক্লাস 6 থেকে শুরু করে এসিটি পর্যন্ত এই টপিকটি ব্যবহার হয়ে থাকে। নর্মালি এখন ক্লাস 8, 9, 10 এই স্টুডেন্টরা বিশেষ করে এই টপিকটির উপরে বেশি করে গুরুত্ব দিতে হবে। তার ধারাবাহিকতায় আজকের এই টপিকটি সর্বপ্রথম আমি শারাস্তি শিক্ষা অফিসার সম্মানিত শিক্ষা অফিসার আহসানুল্লাহ স্যার, ওনাকে সাদর আমন্ত্রণ। উনি শারাস্তি অনলাইন স্কুলটি সরকারের নির্দেশনা অনুযায়ী আমাদের ছাত্রছাত্রীর কথা ভেবে উনি এই প্রক্রিয়াটি চালু করার জন্য ওনাকে অসংখ্য ধন্যবাদ। ওকে, আজকে আমরা আমাদের মূল টপিকসে চলে যাব। ডিয়ার স্টুডেন্টস, আমরা জানি ন্যারেশন, স্পিচ, ন্যারেটিভ স্টাইল যে কোনো নামে আমরা ডেকে থাকি, কিন্তু আমাদের পরীক্ষা বিভিন্ন প্রশ্নেতে এই জিনিসটা আসে ন্যারেটিভ স্টাইল নামে, চেঞ্জ দ্য ন্যারেটিভ স্টাইল। এখন ন্যারেশন, স্পিচ অর্থ আমরা সবাই জানি উক্তি, বক্তৃতা, বিবৃতি ইত্যাদি। এটার বাংলা এক একটা বাংলা এক এক রকম, উক্তি, বক্তৃতা, বিবৃতি সবগুলোই এক জায়গায়। ওকে, এখন আমরা নর্মালি সবাই জানি ন্যারেশন কাকে বলে, ন্যারেশন কত প্রকার ও কি কি, এই জিনিসগুলো আসলে আমি মনে করি আমাদের স্টুডেন্টস সবাই জানে। তারপরও সর্বপরিসরে একটু এই জিনিসগুলো আলোচনা করা দরকার। সর্বপ্রথম যদি বলি ন্যারেশন, বক্তা যা বলার তাই ন্যারেশন, তাই স্পিচ। তো বক্তার বক্তব্য ব্যক্ত করার প্রক্রিয়াকে ন্যারেশন বলা হয়। ওকে, যদি এরপর আমরা দেখি ন্যারেশন কত প্রকার। ন্যারেশন 2 প্রকার। এক, ডাইরেক্ট স্পিচ, ডাইরেক্ট ন্যারেশন, প্রত্যক্ষ উক্তি যেটা বাংলা। ইনডাইরেক্ট ন্যারেশন, পরোক্ষ উক্তি। ডাইরেক্ট ন্যারেশন, প্রত্যক্ষ উক্তি বলতে আমরা বুঝি যেটা সরাসরি নিজের মাধ্যমে করা হয় নিজে, আর পরোক্ষ মানে আমরা যেটা বুঝি যেটা অন্যের মাধ্যমে করা হয়, ঘুরিয়ে করা হয়, সেটা হলো পরোক্ষ। ওকে, এখন যদি আমরা দেখি ডাইরেক্ট ন্যারেশনের সংজ্ঞা কি, হোয়াট ইজ দ্য ডেফিনিশন অফ ডাইরেক্ট স্পিচ। আমরা দেখি যে দেয়ার স্টুডেন্টস, আমরা টপিকসটি বাংলা ভার্সন, বাংলা ইংলিশ ভার্সন মিলিয়ে বলার চেষ্টা করবো। এই জন্যে আমাদের স্টুডেন্ট ফুল ইংলিশ ভার্সনে অনেক স্টুডেন্টের বুঝতে একটু প্রবলেম হবে, সেই বিধায়। ওকে, ডাইরেক্ট স্পিচ অথবা ন্যারেশন কাকে বলে? নিজের কথাকে যখন নিজে বর্ণনা, বিবৃতি দিয়ে বলে তখন তার ডাইরেক্ট ন্যারেশন। যে নিজের কথা নিজেই বলে, বর্ণনা দেয়, বিবৃতি দেয়, সেটা হলো ডাইরেক্ট ন্যারেশন। আর ইনডাইরেক্ট হলো যখন নিজের কথাকে হুবহু অন্য কেউ বিবৃতি বা বর্ণনা দিয়ে বলে তখন তা ইনডাইরেক্ট ন্যারেশন। ওকে, তাহলে আমরা বুঝে গেছি ডাইরেক্ট ন্যারেশন কাকে বলে, ইনডাইরেক্ট ন্যারেশন কাকে বলে। সরাসরি যে নিজের কথা বিবৃতি বর্ণনা দিয়ে বলবে সেটা ডাইরেক্ট, আর যখন নিজের কথা অন্য একজন হুবহু তার মুখ দিয়ে বা তার মাধ্যমে
বলা হয় সেটাই ইনডাইরেক্ট ন্যারেশন। ওকে, দেন আমরা যদি একটা এক্সাম্পল দিয়ে দেখি আমরা তাহলে আরো ক্লিয়ার হয়ে যাব। এক্সাম্পল, ডাইরেক্ট স্পিচ অথবা ডাইরেক্ট ন্যারেশন। হি সেড, কমা, ইনভার্টেড কমা, আই অ্যাম গোয়িং টু স্কুল। এই সেন্টেন্সটির উপরে দুই পাশে কমাগুলোকে বলা হয় ইনভার্টেড কমা, এবং শুরুর যে অংশটা এই ডাইরেক্ট ন্যারেশনকে আবার দুভাগে ভাগ করা হয়, যেটা আমরা জানি প্রথম যে অংশটা যে বলে সেটা হলো রিপোর্টিং ভার্ব। এই যে সেড এখানে রিপোর্টিং ভার্ব, আর যার যে কথাটা বলছে, যে বক্তৃতাটা বলা হয়েছে ইনভার্টেড কমার ভিতরে, সেটা এই যে ইনভার্টেড কমার ভিতরে আই এম গোয়িং টু স্কুল, এই লাইনটি, এই সেন্টেন্সটিকে বলা হয় রিপোর্টেড স্পিচ, অর্থাৎ বক্তা যে কথাটা বলেছে উদ্ধৃতি দিয়ে সেটাই রিপোর্টেড স্পিচ। তাহলে আমরা জানলাম ডাইরেক্ট স্পিচটা আবার দুভাগে ভাগ করা যায়। ওকে, তারপর আমরা যদি এটা ডাইরেক্টের ইনডাইরেক্ট করে দেখি, তাহলে হি সেড, কমা কোটেশন, কমা ইনভার্টেড কমা উঠে যাবে ড্যাড, এর পরিবর্তে এখানে রুলস, নিয়ম অনুযায়ী বসবে। আমরা ওটা পরবর্তী সামনের দিকে দেখব। এবার আই, একটা পারসন চেঞ্জ হয়েছে এবং এখানে টেন্স চেঞ্জ হয়েছে। হি ওয়াজ গোয়িং টু কলেজ, এখন সে বলল আই এম গোয়িং টু স্কুল। এটা ডাইরেক্ট বলছে, সে বলল আমি স্কুলে যাইতেছি। এখন যদি এটা ঘুরিয়ে বলা হয় হি সেড, সে বলল যে হি ওয়াজ গোয়িং টু স্কুল, সে স্কুলে গিয়েছিল। তাহলে এখন সে স্কুলে গিয়েছিল, সে বলল, এটা ইনডাইরেক্ট, এটা বুঝে যায় এটা বক্তা সরাসরি তার নিজের কথা নিজে বলেনি, এটা একটু ঘুরিয়ে বলা হয়েছে। আর আই এম গোয়িং টু স্কুল, আমি স্কুলে গেছি, এখানে সরাসরি আমাকে উদ্ধৃত করা হয়েছে, আমি স্কুলে গেছি আর সে স্কুলে গিয়েছিল। তাই এটা আমরা ক্লিয়ার যে ডাইরেক্ট স্পিচ কোনটা, ইনডাইরেক্ট স্পিচ কোনটা। ওকে, এখন আমরা ডাইরেক্ট ন্যারেশনের যে একটা সেন্টেন্স, সেটা দুই অংশ আবার দুভাগে ভাগ করা যায়, সেটাকে বলা হয় ডাইরেক্ট স্পিচকে দুভাগে ভাগ করা যায়। এক, রিপোর্টিং ভার্ব, দুই, রিপোর্টেড স্পিচ। এই যে আমরা এখানে দেখলাম রিপোর্টিং ভার্বের কাজ কি, রিপোর্টেড স্পিচের কাজ কি, অর্থাৎ ডাইরেক্ট স্পিচকে দুভাগে ভাগ করা যায়। তাহলে আমরা মোটামুটি বেসিক ধারণাটা পেলাম, ন্যারেশন কাকে বলে, ন্যারেশন কত প্রকার, তারপর ন্যারেশনের একটা एग्जांपल দেখলাম, ডাইরেক্ট কিভাবে, ইনডাইরেক্ট কিভাবে। দেন আমরা দেখলাম ডাইরেক্ট স্পিচকে আবার দুটো অংশে বিভক্ত করা হয়, একটি রিপোর্টিং ভার্ব আর একটি রিপোর্টেড স্পিচ। এই জিনিসগুলো আমাদের বেসিক। তারপর আমরা মূল ক্লাসে চলে যাব। ওকে ডিয়ার স্টুডেন্টস, আমরা এখন ন্যারেশনের বেসিক জিনিস জানার পর আমরা এখন চলে যাব ন্যারেশনের মূল আলোচনায়, যেটা হলো ডাইরেক্ট স্পিচকে ইনডাইরেক্ট স্পিচে রূপান্তর করার একটি সহজ সূত্র, একটা ম্যাজিক্যাল সিস্টেম, একটা ম্যাজিক্যাল জাদু করি একটা সিস্টেম, যেটা জানলে যে একটি সূত্র, আমি মনে করি এখানে একটি সূত্র, কিন্তু এই একটি সূত্রকে 5টি ভাগে ভাগ করা হয়েছে। এই একটি সূত্র 5টি ভাগ যে স্টুডেন্ট ভালোভাবে বুঝতে পারবে, আয়ত্ত করতে পারবে, আমি মনে করি তার 80% ন্যারেশন তার জানা হয়ে যাবে, শিখে হয়ে যাবে, আর 20% ন্যারেশন তার বাকি থাকবে। এটা আমার একান্ত ধারণা যে কেউ যদি এই সূত্রটি ভালোভাবে আয়ত্ত করতে পারে, চিনে জানে, তাহলে তার 80% ন্যারেশন শেষ। ওকে, এখন আমরা দেখব সূত্রটি হলো RVCPTN। এখানে আর এর নিচে দাগ টানা, সি নিচে, পি নিচে, টি নিচে, এন নিচে, তার মানে এটা একটা, এটা একটা, এই আরেকটা, এটা আরেকটা, এটা আরেকটা, 1 2 3 4 5। তাহলে RVCPTN এই সূত্রটি 5টি ভাগে ভাগ করা হয়েছে। এখন আমরা দেখব 5টি ভাগ কি কি। RV, এক নম্বর হলো RV, এটাকে বলা হয় চেঞ্জ অফ রিপিটিং ভার্ব। আমরা শুরুতে ন্যারেশনের একটি উদাহরণে দেখেছি যে রিপিটিং ভার্বটা কি। রিপিটিং ভার্ব হলো একটি সেড, সে, টেল, এই ধরনের ওয়ার্ডগুলো যখন শুরুতে থাকবে ইনভার্টেড কমার আগে বা পরে, যেখানে থাকুক প্যাসেজ ন্যারেশনে,
প্যাসেজ নারেশনের ক্ষেত্রে পরও থাকতে পারে, আগেও থাকতে পারে, বিভিন্ন ক্ষেত্রে। তো সেটাই ইনভার্টেড কমার বাইরে এক কথা যেটা থাকবে সেটাই রিপিটিং ভার্ব। তাহলে আমরা রিপিটিং ভার্ব অবশ্যই বুঝতে পেরেছি কি চেঞ্জ অফ রিপিটিং ভার্ব 1 নম্বর রুল। তারপর 2 নম্বর হলো সি তে চেঞ্জ অফ কনজাংশন। মূলত এই সি তে হলো কনজাংশন, আরবিতে হলো রিপিটিং ভার্ব। এখন কনজাংশন কি আমরা এটা জানতে হবে। কনজাংশন আমরা আগে জানি যে শব্দ দ্বারা আমাদের দুটি শব্দকে একত্র করে, অর্থাৎ যদি একটি খালের ওপারে একটি রাস্তা, এপারে আরেকটি রাস্তা, এখন মাঝখান দিয়ে একটি খাল বয়ে গেছে, এখন মাঝখান দিয়ে আমরা এই খালটি জন্য আমরা ওই পার আর এই পারকে একত্রিত করতে পারি না, তখন এই মাঝখানে যে সেতুটা, যে ব্রিজটা তৈরি হবে, সেই ব্রিজের নামে হবে কনজাংশন, মানে জাংশন হিসাবে একত্রিত করে দেওয়া হবে। ঠিক আমাদের ইংরেজি বাক্যের ক্ষেত্রে এরকম আমাদের দুটি সেন্টেন্সে যখন কমা, ইনভার্টেড কমা থাকে, আলাদা আলাদা করে বোঝানো হয়, যখন এটাকে এক বাক্যতে লিখতে যাওয়া হয় তখনই তাদের এই কমা, ইনভার্টেড কমা উঠে গিয়ে তাদের পরিবর্তে এমন কিছু ওয়ার্ড ব্যবহৃত হয় যেগুলোকে বলা হয় কনজাংশন ওয়ার্ড। ওকে, আমরা যখন আলাদা আলাদা প্রত্যেকটা পার্ট এগিয়ে বিস্তারিত জানবো তখন আমরা কনজাংশন ওয়ার্ডগুলো কি কি এগুলো আমরা ক্লিয়ার হয়ে যাব। দেন আমি দেখতে পাচ্ছি যে পি তে পারসন অর্থাৎ চেঞ্জ অফ পারসন। এই যে আরেকটি গুরুত্বপূর্ণ জিনিস যেগুলো আমাদের অনেক নিচের ক্লাস থেকে জানা দরকার, বোঝা দরকার। পারসন কত প্রকার, কাকে বলে, কোনটা কোন পারসন, এটাও আমাদের খুব গুরুত্বপূর্ণ ন্যারেশন জানার জন্য, শেখার জন্য। না হলে কিন্তু আমরা সমস্যা পড়ে যাব। ওকে, চেঞ্জ অফ পারসন। তারপর 4 নম্বরে টি তে হলো চেঞ্জ অফ টেন্স। মোস্ট ইম্পর্টেন্ট একটি টপিক আমাদের ইংরেজিতে, যে টেন্স, যে স্টুডেন্ট টেন্সের সম্বন্ধে কোনো ধারণা নাই তার বিভিন্ন ক্ষেত্রে বিভিন্ন কাজে সমস্যা পড়তে হয়, তাই টেন্স একটি ইম্পর্টেন্ট। তো আমরা আজকে এখানে টেন্স আকারে শিখবো না, আমরা শিখবো খুব সহজ ম্যাজিক্যাল ওয়ে, যেটা খুব সহজভাবে টেন্সের ব্যাপারটা আমরা শিখে ফেলবো। ওকে, এরপর আমরা দেখতে পাচ্ছি 5 এন্ড তো হলো চেঞ্জ অফ নেয়ার। মূলত হলো নেয়ার ওয়ার্ড টু ডিস্টেন্স ওয়ার্ড, অর্থাৎ এই কথাটির অর্থ দ্বারা নৈকট্যবাচক শব্দকে হিসেব করে দূরত্ববাচক শব্দে রূপান্তর করা। কাছের শব্দকে হিসেব করে বাক্যের মধ্যে ওটাকে দূরে কি শব্দ হিসাবে পরিণত করা যায়, রূপান্তর করা যায়, সেটা হলো চেঞ্জ অফ নিয়ার ওয়ার্ড টু ডিস্টেন্স ওয়ার্ড। যেটা যেমন নাও থাকলে দেন, এরকম কিছু ওয়ার্ড আছে আমাদের, কাম থাকলে গো, টুডে থাকলে ড্যাডে, এই ধরনের ওয়ার্ডগুলো আমরা হিসেব করে বাক্যের মধ্যে কখন কোনটা ব্যবহৃত হবে। এখন আমরা জেনে গেছি আমাদের মোস্ট ইম্পর্টেন্ট একটি রুলস, একটি সূত্র, যে সূত্র দ্বারা 5টি অংশ ভাগ করা আছে। 5টি সূত্র যে স্টুডেন্ট ক্লিয়ার ভাবে ধারণা নিতে পারবে তার ন্যারেশনে আশা করি অতটা সমস্যা হওয়ারই কথা না। ওকে ডিয়ার স্টুডেন্টস অর ভিউয়ার্স, আমাদের ন্যারেশনের যে 5টি সূত্র কথা বলেছি, বা একটি সূত্র দিয়ে 5টি ভাগ, যেটা কথা বলেছি যে শিখতে হবে, জানতে হবে, তাহলে ভালোভাবে ন্যারেশন জানা যাবে। সবার আগে আমাদের ওই সূত্রটি জানার আগে আমাদের জানতে হবে এই 5টি সূত্রের সাথে রিলেটেড যে জিনিসগুলো, আমাদের সেই জিনিসগুলো জানতে হবে। যেমন সবার আগে আমাদের জানতে হবে সেন্টেন্স সম্বন্ধে আমরা আগে জানতে হবে, তাহলে আমরা ন্যারেশন পারবো। পারসন জানতে হবে। তো আমরা এখন সেন্টেন্সটি এক নজরে দেখে নিব। সেন্টেন্স কত প্রকার, একটা প্রশ্ন আসবে, সেটা আবার এখানে বলতে হবে যে সেন্টেন্সটা মিনিং অনুসারে, অর্থ অনুসারে সেন্টেন্স কত প্রকার। সে 5 প্রকার আমরা জানি, সেন্টেন্স মিনিং অনুসারে 5 প্রকার। সে 5 প্রকার সেন্টেন্সের পুরো বর্ণনা জানতে হবে, যে কোন প্রকার সেন্টেন্স কেমন, কোনটার কাজ কি, সেটা জানতে হবে। ওকে, মিনিং অর্থ অনুসারে সেন্টেন্স 5 প্রকার। আমরা জানি মিনিং অর্থ অনুসারে সেন্টেন্স 5 প্রকার। 1 অ্যাসার্টিভ সেন্টেন্স। অ্যাসার্টিভ সেন্টেন্স অর্থ বর্ণনামূলক বা বিবৃতিমূলক, যে বাক্য দ্বারা, যে
সেন্টেন্স দ্বারা কোনো কিছু বর্ণনা করা হয়, আমি ভাত খাই, আমি স্কুলে যাই, এই ধরনের যেটা দ্বারা কোনো কিছু বর্ণনা করা হয়েছে সেটি হলো অ্যাসার্টিভ সেন্টেন্স। এখন আরেকটা জিনিস আমাদের জানা লাগবে, অ্যাসার্টিভ সেন্টেন্সকে আবার দুই ভাগে ভাগ করা যায়, দু প্রকার অ্যাসার্টিভ সেন্টেন্সের উপর ডিপেন্ড করে। এক প্রকার হলো অ্যাফার্মেটিভ সেন্টেন্স, হ্যাঁ বোধক, আরেক প্রকার হলো নেগেটিভ সেন্টেন্স, না বোধক। তাহলে অ্যাসার্টিভ সেন্টেন্সটা দুই ভাগে ভাগ করা হয়, অ্যাফার্মেটিভ সেন্টেন্স, নেগেটিভ সেন্টেন্স, হ্যাঁ বোধক না বোধক বাক্য। ওকে, দেন আমরা দেখব দুই সেন্টেন্স পাঁচ প্রকারের দ্বিতীয় নাম্বার ইন্টারোগেটিভ সেন্টেন্স, প্রশ্নবোধক বাক্য অথবা জিজ্ঞাসামূলক, কোনো প্রশ্ন জিজ্ঞাসা করা বা কোনো কিছু জানতে চাওয়া, ওই ধরনের সেন্টেন্সগুলোকে আমরা কি বলি, ইন্টারোগেটিভ। এখন আরেকটা জিনিস আমরা জেনে রাখা ভালো, আমাদের ন্যারেশনের ক্ষেত্রে বিভিন্ন ক্ষেত্রে কাজে লাগে, যে ইন্টারোগেটিভ সেন্টেন্সটি আবার দু ধরনের হতে পারে, অর্থাৎ ডব্লিউএস ওয়ার্ড দ্বারা শুরু, যে কোনো ইন্টারোগেটিভ সেন্টেন্সটি ডব্লিউএস ওয়ার্ড দ্বারা। এখন ডব্লিউএস ওয়ার্ডটা কি, ডব্লিউএস ওয়ার্ড বলতে ডব্লিউ দ্বারা যত ধরনের ওয়ার্ড আছে, হোয়াট, হোয়েন, হু, হুইচ, হোয়ার ইত্যাদি, আর এস দ্বারা হাউ, এই ওয়ার্ডগুলো যখন কোনো সেন্টেন্সের শুরুতে বসবে এবং সেটা দ্বারা কোনো প্রশ্ন করা হবে তার শেষে প্রশ্নবোধক চিহ্ন বসবে, সেটা হলো ডব্লিউএস ওয়ার্ড। এবং আর ভাবে হতে পারে ইন্টারোগেটিভ সেন্টেন্স, শুরুতে অক্সিলারি ভার্ব, শুরুতে অক্সিলারি ভার্ব দ্বারা শুরু হবে এবং শেষে প্রশ্নবোধক চিহ্ন বসবে। ওকে, আমরা দুই প্রকার। এরপরে তিন নাম্বারটা, ওকে নাম্বার 3 ইম্পারেটিভ সেন্টেন্স। আমরা সবাই জানি ইম্পারেটিভ সেন্টেন্স হলো যে এটার অর্থ অনুজ্ঞাসূচক বাক্য, যেই সেন্টেন্স দ্বারা, যে বাক্য দ্বারা আদেশ, উপদেশ, অনুরোধ, নিষেধ ইত্যাদি বোঝানো হয় সেটাকে ইম্পারেটিভ সেন্টেন্স বলা হয়। অর্থাৎ ইম্পারেটিভ সেন্টেন্স অনুজ্ঞাসূচক বাক্য, আদেশ বোঝালে আমরা জানি তার পরিবর্তে ইংরেজিতে হয় ওয়ার্ডার অথবা কমান্ড। এই শব্দগুলো আমাদের পরবর্তীতে ন্যারেশনে কাজে লাগবে, পরবর্তী রুলসে কাজে লাগবে, তাই আমরা এখন এগুলো ভালো মতে খেয়াল করব। ওকে ডিয়ার স্টুডেন্টস আর ভিউয়ার্স, তোমরা অবশ্যই খাতা কলম নিয়ে তোমরা ক্লাসে দেখতে বসবে এবং তোমরা যেখানে যে জিনিসগুলো তোমাদের খুব গুরুত্বপূর্ণ, খুবই দরকার, যেটা তোমরা পারো না সেটা সাথে সাথে ক্লাস দেখে খাতা কলম খাতাতে লিখে নোট ডাউন করে নেবে। অবশ্যই তোমাদের এই ক্লাসটি কাজে লাগবে, আশা করি। তোমরা ক্লাসটি দেখলে হবে না, তোমরা সাথে এগুলা ভালোভাবে বুঝে এবং খাতায় লিখে নিতে হবে। ওকে, এখন আমরা দেখছি উপদেশ বোঝাইলে অ্যাডভাইস, অনুরোধ বোঝাইলে রিকোয়েস্ট, নিষেধ, কোনো কিছু নিষেধ করা বোঝালে ফরবিড অথবা প্রোহিবিট, তারপর প্রস্তাব বোঝালে যেটা হলো প্রপোজ। এরপর যদি আমরা 4 নম্বর সেন্টেন্স দেখি অপটেটিভ, যেটা হলো প্রার্থনা অথবা ইচ্ছা। প্রার্থনা হলে আমরা সবাই জানি প্রে অর্থ প্রার্থনা, প্রে হয় প্রার্থনা হলে, উইশ অথবা ডিজায়ার হয় ইচ্ছার ক্ষেত্রে। ওকে, দেন আমরা দেখতে পাচ্ছি 5 নম্বর সেন্টেন্স এক্সক্লামেটরি। আমরা সবাই হয়তো মনে করব আমরা 5 প্রকার সেন্টেন্স খুব ভালোভাবে পারি, এখন কেন আমরা এটা আবার নতুন করে এটা নিয়ে সময় নষ্ট করব না। আমরা এখনো অনেকে 5 প্রকার সেন্টেন্সের মধ্যে সমস্যা থেকে যাওয়ার কারণে, পিছনে ছোট ছোট গ্রামারগুলোর সমস্যা থেকে যাওয়ার কারণে আমরা বড় গ্রামার টপিকগুলো বুঝতে আমাদের সমস্যা হচ্ছে। এখন এক্সক্লামেটরি সেন্টেন্স, যেটা আবেগসূচক বা বিস্ময়সূচক বাক্য, যেটা দ্বারা আমাদের মনে দুঃখ, কষ্ট, যন্ত্রণা, বেদনা, আনন্দ ইত্যাদি প্রকাশ করা, সেটা আমরা জানি এক্সক্লামেটরি সেন্টেন্স। অর্থাৎ দুঃখ বুঝালে আমরা জানি সরো হয়, সর অর্থ দুঃখ, আনন্দ বুঝালে জয় ও আশ্চর্য অথবা অবাক বুঝালে ওয়ান্ডার অথবা সারপ্রাইজ হয়। এই হলো 5 প্রকার সেন্টেন্স। এই 5 প্রকার সেন্টেন্স, যে 5 প্রকার সেন্টেন্স কোথায় কি হয়, এই জিনিসগুলো যদি তোমরা ভালোভাবে শিখে নাও তাহলে তোমাদের পরবর্তী ন্যারেশনে ডাইরেক্ট থেকে ইনডাইরেক্ট করার সময় তোমাদের অনেক কাজে লাগবে, আশা করি। এরপর আমাদের আরো ছোট্ট একটা জিনিস জানতে হবে, যেটা হলো পারসন। আমরা দেখেছি চেঞ্জ অফ পারসন আমাদের 5টি রুলের মধ্যে, তাহলে আমাদের পারসনটা জানতে হবে। ওকে ভিউয়ার্স, এখন আমরা জেনে নিব পারসন। পারসন অর্থ পুরুষ। আমরা জানি পারসন আমরা বাংলা অর্থ বলি ব্যক্তি, কিন্তু এখানে পারসন অর্থ পুরুষ। আসলে এটা ক্লাস 5, 6 এর পড়া, আমি মনে করি
নর্মালি একটা স্টুডেন্ট পঞ্চম শ্রেণী অথবা ষষ্ঠ শ্রেণী থেকে পার্সন ছোট ছোট গ্রামারগুলো ওখান থেকে শিখে আসবে। এখন আমাদের স্টুডেন্টের বড় সমস্যা হলো ছোট ছোট গ্রামারগুলোই তারা ভালোভাবে আয়ত্ত না করার কারণে তারা বড় গ্রামারগুলোই বুঝতে সমস্যা হচ্ছে। সেই জন্য আমি আজকে এই ন্যারেশন এই টপিকের ভিতরে ছোট গ্রামারগুলো একটু সংক্ষিপ্তভাবে আলোচনা করার চেষ্টা করেছি। ওকে, পার্সন তিন প্রকার আমরা জানি। পাস্ট পার্সন উত্তম পুরুষ, আমরা জানি পাস্ট মানে প্রথম, প্রথম মানে যে ব্যক্তি প্রথম সেই তো উত্তম, যে পাস্ট হয় সে উত্তম, সবার মধ্যে উত্তম। আচ্ছা, অর্থাৎ পাস্ট পার্সনের প্রথম বলা যাবে না উত্তম পুরুষ। আর ফার্স্ট পার্সন গুলো কি কি আমরা দেখে নেই। ইংরেজিতে সাবজেক্ট ফর্ম হিসেবে ব্যবহৃত হয় আই, বা অবজেক্ট ফর্ম হিসেবে ব্যবহৃত হয় আই, মি, মাই, উই, আস, ইটিসি। এই শব্দগুলো হলো আমাদের ফার্স্ট পার্সন। দেন সেকেন্ড পার্সন অর্থাৎ মধ্যম পুরুষ, আমরা জানি সেকেন্ড মানে মাঝখানে, অর্থাৎ প্রথমও নয় তৃতীয় নয়, মাঝখানে যে, কিন্তু এটাকে দ্বিতীয় বলা যাবে না, মধ্যম পুরুষ। সেকেন্ড পার্সন অর্থাৎ মধ্যম পুরুষ। মধ্যম পুরুষ ইউ ইউ এগুলাকে সেকেন্ড পার্সন বলা হয়। দেন আমরা যদি দেখি 3 নম্বরে থার্ড পার্সন। থার্ড পার্সনটা একটু ব্যতিক্রম করে দুইটার সাথে বাংলা অর্থের দিক দিয়ে, যেটার অর্থ হলো নাম পুরুষ। থার্ড পার্সন হলো নাম পুরুষ, অর্থাৎ উপরের শব্দগুলো ছাড়া বাকি সব থার্ড পার্সন। উপরের এই শব্দ আই, মি, মাই, উই, আস, ইউ ইউ এই শব্দগুলো ছাড়া বাকি যা আমাদের ব্যবহৃত হবে সব থার্ড পার্সন। এখন থার্ড পার্সন তারপর আমরা কিছু দেখে নিই, কোনো নাম অর্থাৎ কোনো ব্যক্তি বা কোনো জায়গা কোনো কিছু নাম, সেটা হলো থার্ড পার্সন। যেমন গোয়িং করে ব্যাকস হয় যে কোনো জায়গা নাম রাখা, এরকম হি। আবার নামের পরিবর্তে যে প্রনাউন বসে, যেমন হি কোনো পুরুষের নামের পরিবর্তে, সি কোনো মহিলার নামের পরিবর্তে, এগুলো থার্ড পার্সন। ইট কোনো বস্তুর পরিবর্তে ইট, দে এই ওয়ার্ডগুলো সব হলো পার্সন। অর্থাৎ আমরা এক নজরে পার্সন সম্বন্ধে একটু ধারণা নিয়ে নিলাম, যে পার্সনটা আমাদের পরবর্তীতে আমাদের ক্লাসে অবশ্যই ন্যারেশন করতে গেলে আমাদের খুব বেশি কাজে লাগবে। ওকে ডিয়ার লার্নার্স আর স্টুডেন্টস, আমরা কেন ন্যারেশনের সূত্র শুরু করার আগে আমরা 5 প্রকার সেন্টেন্স পার্সন পড়ে নিয়েছি, সেটা এখনই তোমরা জানতে পারবে, বুঝতে পারবে। এখন আমরা আমাদের মূল আলোচনা ফিরে আসি। আমরা আরবিসিপিটিএন সূত্রের 5টি রুলসের প্রথমটি এখন জানার চেষ্টা করব। অর্থাৎ প্রথমটি অবশ্যই তোমাদের মনে আছে, প্রথমটি লেখা হয়েছে আরবি হলো চেঞ্জ অফ রিপোর্টিং ভার্ব, 1 নম্বর রুলস। তো আমাদের বেশিরভাগ ক্ষেত্রেই ন্যারেশন করতে গেলে আমাদের 5 প্রকার সেন্টেন্স থেকে আমাদের ডাইরেক্ট থেকে ইনডাইরেক্ট করতে হয়, এবং অ্যাফার্মেটিভ নেগেটিভটা আবার এই ক্ষেত্রে কিছু থাকে। সেই ক্ষেত্রে সেই সেন্টেন্সগুলি আমরা জানার চেষ্টা করেছি। যদি আমরা 5 প্রকার ভালোভাবে জানি তাহলে আমাদের ন্যারেশন অনেক ক্ষেত্রেই ডাইরেক্ট থেকে ইনডাইরেক্ট করা সহজ হবে। ওকে, প্রথম আমরা পড়েছি অ্যাসার্টিভ সেন্টেন্স বর্ণমূলক। অর্থাৎ এখন আমি অ্যাসার্টিভ সেন্টেন্স দিয়ে সামনে লিখলাম সেড অথবা টোল্ড। এখন তোমরা হয়তো বুঝতে সমস্যা হবে কি সেড অথবা টোল্ড কিসের ক্ষেত্রে। তোমাদের অবশ্যই মনে আছে একটি উদাহরণ দেখানো হয়েছে, বা ডাইরেক্ট স্পিচের দুটি অংশ, একটা হলো রিপোর্টিং ভার্ব আর একটা হলো রিপোর্টেড স্পিচ। রিপোর্টেড স্পিচ যে ইনভার্টেড কমার ভিতরে, সেটা যদি সেই বাক্যটি যদি অ্যাসার্টিভ হয় তাহলে ডাইরেক্ট থেকে ইনডাইরেক্ট করার সময় ওই যে রিপোর্টিং ভার্ব হি সেড ছিল, সেডের পরিবর্তে সেডের জায়গায় সেড বসবে। আর যদি হি সেডের পরে কোনো অবজেক্ট থাকে, হি সেড টু হিম এরকম যদি পরে কোনো অবজেক্ট থাকে, তাহলে সেই ক্ষেত্রে টোল্ড বসবে। অর্থাৎ এখানে বলা যায় যে অবজেক্ট থাকলে অ্যাসার্টিভ সেন্টেন্সের মধ্যে টোল্ড বসবে। অর্থাৎ ইনভার্টেড কমা যে উদ্ধৃতি দিয়ে যে বাক্যটি বলা হয়, সেই বাক্যটি যদি অ্যাসার্টিভ হয় তাহলে রিপোর্টিং ভার্ব, আমাদের প্রথম রুল চেঞ্জ অফ রিপোর্টিং ভার্ব। রিপোর্টিং ভার্ব হলো সেন্টেন্সের আগে যে হি সেড থাকবে, হি সে বা হি টেল টোল্ড এরকম যা থাকবে, এরপরও থাকতে পারে সেটা পরিবর্তে অ্যাসার্টিভ থাকলে অবজেক্ট না থাকলে সেড, অবজেক্ট থাকলে টোল্ড। আশা করি তোমরা বুঝতে পারছো। এইভাবে 5টি সেন্টেন্সের কাজ এখন হবে, যে 5টি আমরা আগে একটা ধারণা নিছি কি কি হয়। এখন আমরা ইন্টারগেটিভ
ইন্টারগেটিভ সেন্টেন্স আমরা আগে পড়েছি দু প্রকার হতে পারে, একটা ডব্লিউএস ওয়ার্ড দিয়ে আর একটা অক্সিলারি ভার্ব দিয়ে। সেটা আমরা পরে সেটার একটা জিনিস জানতে হবে। এখন আমরা জানি ইন্টারগেটিভ হলে সেটা যেটা দিয়ে হোক, সেটা সেট থাকলে বা রিপিটিং ভার্ব যেটা থাকুক সাবজেক্টের পরে, সেটার পরিবর্তে হবে আস্ট। এরপরে যদি আমরা দেখি ইম্পারেটিভ, ইম্পারেটিভ সেন্টেন্স যদি হয়, আমরা আগে জেনেছি ইম্পারেটিভ সেন্টেন্সের মধ্যে আদেশ থাকলে অর্ডার বা কমান্ড, উপদেশ থাকলে অ্যাডভাইস, অনুরোধ হলো রিকোয়েস্ট, নিষেধ হলে ফরওয়ার্ড বা প্রোহিবিটেড। এখন আমরা সেটাই এখানে আমাদের কাজে লাগতেছে। অর্থাৎ ইম্পারেটিভ সেন্টেন্স হলে যদি ওই ইনভার্টেড কমার ভিতরে আমাদের সেন্টেন্সটি আদেশ, ইম্পারেটিভ সেন্টেন্সে চারটির যে কোনোটি বোঝায়, যখন ওই ইম্পারেটিভ সেন্টেন্স দ্বারা আমাদের আদেশ বোঝানো হবে তখন আমাদের সেটের পরিবর্তে অর্থাৎ রিপিটিং ভার্বের পরিবর্তে ওয়ার্ডারেড হবে অথবা কমান্ড হবে। এখানে আমি ওয়ার্ডারেড বা আস্ক টোল্ড লেখার উদ্দেশ্য হচ্ছে আমাদের যদি রিপিটিং ভার্বটা ফার্স্ট টেন্সে থাকে তাহলে ওই অনুযায়ী আমাদের ফার্স্ট ফর্মে এই শব্দগুলো বসবে। ওকে, ওয়ার্ডারেড অথবা কমান্ড। তারপর উপদেশ বুঝালে অ্যাডভাইস বসবে, যদি ওই ইনভার্টেড কমা সেন্টেন্সটি অনুরোধ বুঝালে সেটের পরিবর্তে অর্থাৎ রিপিটিং ভার্বের পরিবর্তে রিকোয়েস্টেড বসবে। তারপর যদি কোনো ইনভার্টেড কমার ভিতরে ওই সেন্টেন্সটি বাক্য দ্বারা নিষেধ বোঝানো হয় তাহলে ফরবিড অথবা প্রহিবিটেড, দুটির একটি যে কোনো একটি ব্যবহার করলে হবে। এখন আরেকটি কথা লেখা আছে অর টোল্ড। এখন চারটির কোনোটি যদি না বুঝিয়ে মনে হয় আমাদের কাছে সেন্টেন্সটি ইম্পারেটিভের মতো, কিন্তু আমরা কনফিউশনে পড়ে যাচ্ছি কোনটা হবে, চারটির কোনটা হবে, তখন সেই ক্ষেত্রে চারটির মতো না বুঝিয়ে যদি ইম্পারেটিভের মতো হয় তাহলে আমরা সেখানে টোল্ড ব্যবহার করতে পারবো আমাদের রিপিটিং ভার্বের জায়গায়, স্থলে। ওকে, দেন অপারেটিভ আমরা আগে পড়েছি যে ইচ্ছা, প্রার্থনা বা ইচ্ছা, দোয়া প্রার্থনা যাই বলি। প্রার্থনা হলে আমরা জানি প্রে, তাহলে সেট থাকলে ওর স্থলে প্রে বসবে। আর ইচ্ছা বা আকাঙ্ক্ষা এরকম কোনো কিছু বুঝাইলে উইশ। ওকে, দেন আমরা দেখতে পাচ্ছি এক্সক্লামেটরি ফার্স্ট নাম্বার সেন্টেন্স। যদি আমরা আগে পড়েছি, এই তো আমাদের আগের পড়াগুলো থেকে অনেক কিছু এখন আমাদের এখানে সহজ হচ্ছে। আমরা আগে পড়েছি যদি এক্সক্লামেটরি সেন্টেন্স দ্বারা যদি ওই ইনভার্টেড কমার ভিতরে বাক্যটি দ্বারা যদি আনন্দ বোঝায় তাহলে সেটের স্থলে রিপিটিং ভার্বের স্থলে এক্সক্লেম উইথ জয়, দুঃখ বুঝাইলে এক্সক্লেম উইথ থাকবে সরো, এক্সক্লেম উইথ সরো। আর অবাক বা আশ্চর্য কিছু বুঝালে এক্সক্লেম উইথ সারপ্রাইজ অথবা ওয়ান্ডার, সারপ্রাইজ দিলে হবে বা ওয়ান্ডার দিলে হবে। এখানে আরেকটি কথা বলে রাখা ভালো, আমাদের ইন্টারগেটিভ সেন্টেন্স যখন আমাদের ইন্টারগেটিভ সেন্টেন্স ইনভার্টেড কমার ভিতরে থাকবে তখন কিন্তু আমাদের ডাইরেক্ট থেকে ইনডাইরেক্ট করার সময় আমাদের আরেকটি কাজ জানা লাগবে, বোঝা লাগবে। আমরা ওটাকে অ্যাসার্টিভে নিতে হবে, অ্যাসার্টিভে নেওয়া শিখতে হবে ইন্টারগেটিভ থেকে অ্যাসার্টিভ। অর্থাৎ সেটিং সেন্টেন্সে যদি কেউ জেনে থাকা ভালো হবে তাহলে তার জন্য সহজ হবে। এবং এক্সক্লামেটরি দিয়ে যদি হোয়াট অথবা হাউ দিয়ে শুরু হয় তাহলে সেটা এক্সক্লামেটরি থেকে অ্যাসার্টিভে নিতে হবে। অর্থাৎ যেই ধরনের বাক্যে থাকুক আমাদের সেটা অ্যাসার্টিভে নিয়ে তারপর ডাইরেক্ট থেকে ইনডাইরেক্ট করতে হবে। তাহলে আমরা যদি সেন্টেন্স সেন্টেন্স ভালোভাবে শিখে থাকি তাহলে আমাদের ন্যারেশনে কাজে লাগবে, আবার ন্যারেশনে অনেক কিছু সেন্টেন্স সেন্টেন্সে কাজে লাগবে। অর্থাৎ একটা টপিকের সাথে আরেকটা টপিকের রিলেটেড। অর্থাৎ আমরা গুরুত্বপূর্ণ প্রথম রুলসটি চেঞ্জ অফ রিপিটিং ভার্ব আমরা জানতে পেরেছি যে কিভাবে রিপিটিং ভার্ব থাকলে তার পরিবর্তে অ্যাসার্টিভ বলে কি হবে, ইন্টারগেটিভ বলে কি হবে, এইভাবে আমরা পাঁচ প্রকার সেন্টেন্সের গুরুত্ব জানতে পেরেছি। ওকে, দেন ওকে ডিয়ার লার্নার্স, আমরা আমাদের দ্বিতীয় রুলসে চলে এসেছি। আমাদের দ্বিতীয় রুলসটি আমরা আগেই পড়েছি বা লিখেছি যে চেঞ্জ অফ কনজাংশন। আমরা জেনেছি চেঞ্জ অফ কনজাংশন অর্থাৎ যেখানে রিপিটিং ভার্বের পরে কমা থাকবে, তারপর রিপিটেড স্পিচটা ইনভার্টেড কমার ভিতরে থাকবে। এই কমা আর ইনভার্টেড কমা এই জিনিসগুলো উঠে গিয়ে যে শব্দগুলো বসবে, অর্থাৎ আমি আগে বলেছি দুই পাড়ের মাঝখানে যে সেতু বন্ধন তৈরি করে দিবে, একটা সম্পর্ক তৈরি করে দিবে দুই পাড়ের মাঝখানে, সে হলো কনজাংশন। এখন আমি সেই কনজাংশনটাই আলোচনা করব।
সেই কনজাংশন শব্দগুলো অর্থাৎ হি সেড এরকম, এরপরে কমা আছে, এরপরে ইনভার্টেড, এরপর একটি সেন্টেন্স ইনভার্টেড কমার ভিতরে, এই ইনভার্টেড কমা আর এই কমার মাঝখানে যে শব্দগুলো বসবে আবারও সেই 5 প্রকার সেন্টেন্সের অনুযায়ী 5 প্রকার সেন্টেন্স অনুযায়ী 5 প্রকার সেন্টেন্স, যেমন অ্যাসার্টিভ সেন্টেন্স হলে কমা ইনভার্টেড কমা উঠে গিয়ে মাঝখানে কি বসে দুই পার্টকে অর্থাৎ দুই অংশকে একটা সম্পর্ক তৈরি করে দেবে, আমরা সেটা দেখব। আমরা এখন আগেরগুলো যেভাবে লিখছি সেন্টেন্স 5 প্রকার, এগুলো একটু আলাদা করে লেখার কারণ আমরা আমাদের যাতে সহজে মনে রাখতে পারি এই পাশে পড়াগুলো। অর্থাৎ অ্যাসার্টিভ সেন্টেন্স হলে বসবে কি কমা ইনভার্টেড কমা উঠে গিয়ে ড্যাট, অপটেটিভ হলে ড্যাট উঠে গিয়ে, এক্সক্লামেটরি হলে ড্যাট কমা ইনভার্টেড কমা উঠে গিয়ে। এই জন্য আমরা এগুলো একটু সাজিয়ে আবার নতুন করে লিখছি। এরপর ইন্টারগেটিভ হলে অর্থাৎ যদি প্রশ্নবোধক হয় ইনভার্টেড কমার ভিতরে বাক্যটি, তাহলে কমা ইনভার্টেড কমা উঠে গিয়ে সেখানে যদি ওই যে আমি আগে বলেছি দুই প্রকার হতে পারে, ডব্লিউএস ওয়ার্ড অথবা অক্সিলারি ভার্ব। যদি ডব্লিউএস ওয়ার্ড দিয়ে ইনভার্টেড কমার ভিতরে কোটেশনের ভিতরে যদি ওই বাক্যটি ডব্লিউএস ওয়ার্ড দিয়ে শুরু হয়, তাহলে আমাদের কমা ইনভার্টেড কমা উঠে গিয়ে সেখানে ওই ডব্লিউএস ওয়ার্ডটা ব্যবহৃত হবে। যদি হয় থাকে হয় বসবে, হু থাকলে হু বসবে, হয় থাকলে হয় বসবে, এইভাবে। আর কথা এটা থাকলো যে যদি অক্সিলারি ভার্ব দিয়ে বসে, অর্থাৎ শুরুতে এম ইজ আর ওয়াজ এরকম কোনো অক্সিলারি ভার্ব আমার থাকে শুরুতে, তাহলে সেগুলো থাকলে কি হবে, সেগুলো থাকলে এই যে অথবা ইফ বসবে, সেগুলো থাকলে আমাদের কমা ইনভার্টেড কমা এগুলোর পরিবর্তে মাঝখানে ইফ বসবে ইন্টারগেটিভ সেন্টেন্সের ক্ষেত্রে। এবং 5 ইম্পারেটিভ, ইম্পারেটিভ সেন্টেন্সের ক্ষেত্রে আমাদের অর্থাৎ আমাদের কমা ইনভার্টেড কমা উঠে গিয়ে বসবে টু অথবা নট টু। টু কখন টু বসবে যদি আমাদের ইনভার্টেড কমার ভিতরে ইনভার্টেড কোটেশনের ভিতরে আমাদের বাক্যটি যদি হ্যাঁ বোধক অর্থাৎ অ্যাফার্মেটিভ সেন্টেন্স হয় তাহলে টু, আর যদি নেগেটিভ সেন্টেন্স হয় তাহলে নট টু। ওকে, আমরা ক্লিয়ার। আমরা দ্বিতীয় রুলসটি খুব সুন্দর জেনেছি যে চেঞ্জ অফ কনজাংশন, কনজাংশনের কাজ কি ন্যারেশনে, সেটা আমরা জেনেছি 5 প্রকার সেন্টেন্সের মাধ্যমে। এরপর আমরা চলে যাব 3 নাম্বার রুলসে। ওকে ডিয়ার লিসেনার্স আর ভিউয়ার্স, আমরা এখন চলে আসছি আমাদের 3 নম্বর রুলসে, চেঞ্জ অফ পারসন। 3 নম্বর রুল চেঞ্জ অফ পারসন, অর্থাৎ আমরা শুরুতে আমরা সেন্টেন্স এবং পারসন সম্বন্ধে একটু ধারণা নিয়েছি যে পারসন কত প্রকার, 3 প্রকার। ফার্স্ট পারসন কোন কোন শব্দগুলো, আই, মি, উই, আস, ইটিসি। তারপর সেকেন্ড পারসন ইউ, ইউ, এইগুলো ছাড়া সব থার্ড পারসন। এখন আমরা সেই পারসন যে আমাদের কি কাজে লাগতেছে এখন আমরা দেখব। আমি উদাহরণের মাধ্যমে এই চেঞ্জ অফ পারসনের 3টি রুলস উপস্থাপন করব, আর 3টি রুলস যা আয়ত্ত করতে পারবে তার পারসনের পরিবর্তনে ডাইরেক্ট থেকে ইনডাইরেক্টে কোনো সমস্যা হবে না। ওকে, আমি প্রথম উদাহরণ, হি সেড কমা ইনভার্টেড আই হ্যাভ ডান মাই ডিউটি। এখন আমাদের প্রথমটা হলো ডাইরেক্ট ন্যারেশন। ডাইরেক্ট ন্যারেশনে হি সেড। এখন আমরা যদি এতক্ষণ আমরা শিখেছি যে আমাদের ডাইরেক্টের পরে কমা, এখন আমরা ওই জিনিসগুলো এখান থেকে শিখতে পারবো। হি সেড আমাদের রিপোর্টিং ভার্ব, ইনভার্টেড কমার ভিতরে আমাদের রিপোর্টেড স্পিচ। এখন আমরা এই রুলস অনুযায়ী পারসন, আমরা জানি পারসনস আমাদের সেন্টেন্সের শুরুতে আমাদের এখানে এটা রিপোর্টিং ভার্ব কমা ইনভার্টেড কমা এর পরে আই, তাহলে আই দেখতে হবে আমাদের কোন পারসন আছে, আই হলো ফার্স্ট পারসন। এখন আমাদের প্রথম রুলস হলো যদি কোনো রিপোর্টেড অর্থাৎ এই সেন্টেন্সটির মধ্যে রিপোর্টেড স্পিচের মধ্যে সাবজেক্ট যদি ফার্স্ট পারসন হয় তখন ডাইরেক্ট থেকে ইনডাইরেক্ট করার সময় সব সময় রিপোর্টিং ভার্বের সাবজেক্ট অনুযায়ী ইনডাইরেক্ট করার সময় পরিবর্তিত। অর্থাৎ এটা যদি ফার্স্ট পারসন হয় তাহলে আমরা ইনডাইরেক্ট করার সময় এই রিপোর্টিং ভার্বের সাবজেক্ট অনুযায়ী আমাদের ইনডাইরেক্ট করার সময়
এই সাবজেক্টটাকে আমাদের ইনভার্টেড কমার ভিতরে সাবজেক্টটাকে এই সাবজেক্ট অনুযায়ী পরিবর্তন করতে হবে। আমাদের রুলস হলো এটা যে সাবজেক্ট যদি ফার্স্ট পারসন হয় তাহলে আমাদের রিপিটিং ভার্বের সাবজেক্ট অনুযায়ী ইনডাইরেক্ট অ্যাকশন পরিবর্তন করতে হবে। অর্থাৎ এখন আমরা দেখতে পাচ্ছি হি সেড I have done my duty। এখন he said, এই যে আমরা চেঞ্জ অফ কনজাংশন দ্বিতীয় রুলস পড়েছি যে ড্যাট কমা কোটেশনের পরিবর্তে ড্যাট, এই যে আমাদের সেতু এই অংশকে এই অংশের সাথে অ্যাডজাস্ট করছে, সেতু বন্ধন তৈরি করেছে ড্যাট। এটা আমরা দেখতে পাচ্ছি যে একটা অ্যাসার্টিভ সেন্টেন্স I have done my duty। এই সেন্টেন্সটা ইনভার্টেড কমার ভিতরে অ্যাসার্টিভ সেন্টেন্স হলে সেখানে কমা ইনভার্টেড কমা উঠে গিয়ে ড্যাট বসে, অর্থাৎ আমরা সেটার প্রমাণও পেয়ে গেছি এখান থেকে। এখন আমাদের এই আয়ের পরিবর্তে হি বসছে আমাদের রুলস অনুযায়ী, তাহলে ফার্স্ট পারসন হবে এই সাবজেক্ট যেটা থাকবে সেই অনুযায়ী আমাদের এখানে পরিবর্তিত হয় বসবে, বাকিগুলো আমাদের বাকি রুলস অনুযায়ী পরিবর্তন হবে। এখন আমাদের 2 নম্বর রুলস পারসনের হি সেড টু মি, এখানে আমাদের একটা অবজেক্ট আছে টু মি। এখন ইউ হ্যাভ ডান ইউর ডিউটি, এটা আমাদের মূল ইনভার্টেড কমার ভিতরে কোটেশন বিবৃতিটা। এখন আমরা যদি বলি আমাদের চেঞ্জ অফ পারসন সেকেন্ড রুলস হলো যদি আমাদের ইনভার্টেড কমার ভিতরে আমাদের সাবজেক্ট যদি সেকেন্ড পারসন হয় তাহলে সব সময় ডাইরেক্ট থেকে ইনডাইরেক্ট করার সময় আমাদের রিপিটিং ভার্বের ডাইরেক্ট সেন্টেন্সের রিপিটিং ভার্বের অবজেক্ট অনুযায়ী আমাদের পরিবর্তিত করতে হবে ইনডাইরেক্ট করার সময় ওই সাবজেক্টটাকে। অর্থাৎ এখানে ইউ আছে, এখানে আমাদের অবজেক্ট মি আছে। এখন আমরা এটাকে ইনডাইরেক্ট করার সময় হি সেড টু মি, এখানে সেড টু রাখা যাবে, টোল্ড দেওয়া যাবে টু মি। এখন কমা কোটেশন ইনভার্টেড কমা থেকে ড্যাট, এখন এই ইউ পরিবর্তে আই বসছে। এখন আমরা তো কনফিউশন হয়ে যাব কোথায় থেকে আই আসছে, অর্থাৎ বলা হচ্ছে এখানে যদি সাবজেক্ট সেকেন্ড পারসন হয় ডাইরেক্ট থেকে ইনডাইরেক্ট করার সময় এই অবজেক্ট অনুযায়ী সাবজেক্ট বসবে, তাহলে অবজেক্ট কে মি। এখন মি সাবজেক্ট ফ্রম আই, এখানে তো আর অবজেক্ট ফ্রম বসবে না, তাই এখানে সাবজেক্ট ফ্রমটা আমাদের বসাতে হবে। তাই আই হ্যাড ডান মাই ডিউটি, এই যে হ্যাড থাকলে হ্যাড হবে, এটা আমাদের পরবর্তী 4 নম্বর রুলস আমরা জানতে পারবো চেঞ্জ অফ পারসন থেকে টেন্স থেকে। ওকে, দেন আমরা যদি দেখি আমাদের 3 নম্বর রুলস পারসনের যদি ইন রিপোর্টেড স্পিচে সাবজেক্ট থার্ড পারসন হয়, অর্থাৎ আই মি উই আস ইউ ইউর, এই শব্দগুলো ছাড়া আর যেটাই আমাদের ইনভার্টেড আমাদের রিপোর্টেড স্পিচের শুরুতে ইনভার্টেড কমার ভিতরে শুরুতে সাবজেক্ট হিসেবে বসবে সেটা ডাইরেক্ট থেকে ইনডাইরেক্ট করার সময় কোনো পরিবর্তন হবে না, অর্থাৎ অপরিবর্তিত থাকবে। যেমন আই সেড দ্যাট হি, এই যে আমাদের হি জায়গায় হি আছে কারণ এটা থার্ড পারসন, তাই হি জায়গায় হি বসছে, এটার কোনো পরিবর্তন হবে না, অর্থাৎ আমরা চেঞ্জ অফ পারসন। আমরা একটা জিনিস লক্ষ্য করেছি, আমরা আমাদের রুলসগুলো একটা সেন্টেন্সকে পরিবর্তন ডাইরেক্ট থেকে ইনডাইরেক্ট করা পরিবর্তন করার জন্য ধারাবাহিক যেভাবে যেত সেভাবে যাচ্ছে। যেমন প্রথম আমাদের এটা হলো রিপিটিং ভার্ব, এই যে এখানে আমরা যদি সেড এর পরিবর্তে অবজেক্ট আছে টু উঠিয়ে দিয়ে এখানে টোল বসাই, অর্থাৎ এগুলো আমাদের চেঞ্জ অফ রিপিটিং ভার্ব। যে অ্যাসার্টিভ সেন্টেন্স হলে অবজেক্ট থাকলে টোল অথবা সেড ক্ষেত্রে সেড, যেখানে অবজেক্ট থাকলে সেড এখানে টোল্ড দেওয়া যাবে। তাহলে প্রথম রুলস আমাদের এখানে কাজ হয়, দ্বিতীয় রুলস আমাদের কাজ হয় কমা ইনভার্টেড কমা থেকে ড্যাট, অর্থাৎ চেঞ্জ অফ কনজাংশন। তৃতীয় রুলস এই যে এখন চেঞ্জ অফ পারসন আমাদের কাজ হয় রিপোর্টেড স্পিচের সাবজেক্ট অনুযায়ী। এরপরে চতুর্থ রুলস আমাদের কাজ হবে এই যে চেঞ্জ অফ টেন্স, অর্থাৎ টেন্স অনুযায়ী হ্যাভ থাকলে হ্যাড হবে, কি থাকলে কি হয় সেটা আমাদের পরবর্তী রুলস। এরপর আমাদের 5 নম্বর রুলস আমরা জানি যে চেঞ্জ অফ নিয়ার ওয়ার্ড টু ডিস্টেন্স, অর্থাৎ কাছের শব্দকে নৈকট্যসূচক বাক্যকে শব্দকে দূরত্ববাচক বাক্যতে বুঝে পরিবর্তন করতে হবে। অর্থাৎ এই যেখানে আমার মাই আছে, আই হ্যাভ ডান মাই ডিউটি, আমি আমার কাজ শেষ করেছি। এখন এই আইটা রুলস অনুযায়ী যখন হি হয়ে গেছে, এখন হি সে, তাহলে সে আমার বলতে পারবে না, সে বলবে তার, সে বলবে ইনডাইরেক্ট যেহেতু তার কাজ, তাই এই মাই থাকলে ডাইরেক্ট থেকে ইনডাইরেক্ট করার সময় নৈকট্যসূচক বাক্যকে দূরত্ববাচক শব্দ করতে হলে হিজ বসে। তার মানে আমরা দেখতে পাচ্ছি 5টা রুলস ধারাবাহিক ক্রমান্বয়ে হচ্ছে। এখন আমরা চতুর্থ রুলসে চলে যাব। ওকে ভিউয়ার্স, আমরা আমাদের 4 নম্বর রুলসে চলে এসেছি চেঞ্জ অফ টেন্স। এটা একটি গুরুত্বপূর্ণ, আমরা নরমালি পড়তে গেলে প্রেজেন্ট
প্রেজেন্ট ইনডিফিনিট থাকলে পাস্ট ইনডিফিনিট হয়। আমরা এইভাবে শিখি, অনেক সময় আমাদের এইভাবে শিখতে একটু প্রবলেম হয় বা অনেকের কাছে একটু কঠিন মনে হয়, সেজন্য সহজভাবে শুধুমাত্র আমাদের প্রিন্সিপাল ভাগ অথবা অক্সিলারি ভার্ব ডাইরেক্টলি যদি রিপোর্টেড স্পিচের ভিতরে ডাইরেক্টলি প্রিন্সিপাল ভাগ যদি 1 নম্বর থাকে, ইনডাইরেক্টলি কি হবে 2 নম্বর হবে। এবং যদি অক্সিলারি ভার্ব হ্যাভ থাকে অথবা হ্যাজ থাকে ডাইরেক্টলি রিপোর্টেড স্পিচের ভিতরে, তাহলে আমরা ইনডাইরেক্ট করার সময় তাদের পরিবর্তে হ্যাড বুঝবো। আমরা সেই চারটি এখন দেখবো। আরেকটি কথা বলে রাখা ভালো, প্রেজেন্ট টেন্স অথবা ফিউচার টেন্স অথবা ইউনিভার্সাল চিরন্তন সত্য এরকম যদি কোনো বাক্য সেন্টেন্স থাকে রিপোর্টেড স্পিচের ভিতরে অর্থাৎ ইনভার্টেড কমার ভিতরে, তাহলে সেটা কোনো পরিবর্তন অর্থাৎ যদি রিপোর্টিং ভার্ব প্রেজেন্ট ফর্ম হয় বা ফিউচার টেন্স হয়, প্রেজেন্ট টেন্সে অথবা ফিউচার টেন্সে হয়, সেইটার কোনো পরিবর্তন ডাইরেক্ট থেকে ইনডাইরেক্ট করার সময় রিপোর্টেড স্পিচের কোনো পরিবর্তন হবে না। এখন আমরা দেখব ভার্বের যেমন ডাইরেক্টে কি থাকলে ইনডাইরেক্টে কি হবে। এই যে রিপোর্টেড স্পিচ এর ভিতরে যদি আমাদের ডাইরেক্ট সেন্টেন্সের ভিতরে যদি আমাদের ভার্ব এর প্রেজেন্ট ফর্ম অর্থাৎ প্রিন্সিপাল ভার্ব প্রেজেন্ট ফর্ম অর্থাৎ B1 আমরা যেটাকে চিনি B1 বারবার 1 নাম্বার রূপ থাকলে ইনডাইরেক্ট করার সময় সেটা হবে ফার্স্ট ফর্ম অর্থাৎ B2 বারবার 2 নম্বর রূপ। একটা উদাহরণ যেমন গো যদি থাকে আই গো টু স্কুল, তাহলে সে গোর পরিবর্তে হবে ওয়েন্ট, গোর পরিবর্তে গো যদি ডাইরেক্টে থাকে গোর পরিবর্তে ওয়েন্ট হবে। এইভাবে যদি বারবার 1 থাকে তাহলে 2 হবে। এখন আমরা চলে যাই, যদি ডাইরেক্টে ডু অথবা ডাস থাকে আমাদের রিপোর্টেড স্পিচের ভিতরে ডু অথবা ডাস থাকলে সেটাকে ইনডাইরেক্ট করার সময় পরিবর্তন করে কি বসবে ডিড। এরপর যদি ডাইরেক্টে এম ইজ আর তিনটির একটি থাকে, তাহলে টেন্স এবং পার্সন অনুযায়ী যখন সাবজেক্টের দিকে তাকিয়ে অর্থাৎ সাবজেক্টের কোন পার্সনে আছে কিসে আছে ওটার উপর ফলো করে আমরা ওয়াজ অথবা ওয়্যার বসবে। আমরা ওয়াজ অথবা ওয়্যার বসাবো। এম ইজ আর তিনটির যে কোনো একটি যদি থাকে ডাইরেক্টলি ইনডাইরেক্ট করার সময় তাদের পরিবর্তে ওয়াজ অথবা ওয়্যার বসবে। অর্থাৎ এখন সাবজেক্টের উপর ডিপেন্ড করে ওয়াজ ওয়্যার বসবে, এটা খেয়াল রাখতে হবে। এখন যদি ডাইরেক্টলি হ্যাভ হ্যাজ থাকে তাহলে ইনডাইরেক্টলি হ্যাড হবে। একটু আগে আমরা উদাহরণ করেছি চেঞ্জ অফ পার্সনে হ্যাভ, I have done my duty, সেখানে have এর পরিবর্তে কি আছে had। তারপর he has done, তাহলে সেখানে he জায়গায় he থাকবে এবং has এর জায়গায় had বসবে। have has এর পরিবর্তে had বসবে। ডাইরেক্টলি have has থাকলে ডাইরেক্টলি had। এবং ডাইরেক্টলি যদি have been অথবা has been থাকে তাহলে সেখানে ইনডাইরেক্ট করার সময় বসবে had been, অর্থাৎ have been has been থাকলে ইনডাইরেক্টলি had been বসে। ওকে ওকে ভিউয়ার্স আর স্টুডেন্টস, আমরা এরপরে দেখতে পাচ্ছি যে ভার্বের পাস্ট ফর্ম অর্থাৎ B2 ভার্বের 2 নম্বর রূপ। অর্থাৎ এর আগে আমরা দেখেছি ভার্বের প্রেজেন্ট ফর্ম 1 নম্বর থাকলে 2 হয়। এখন দেখব ডাইরেক্টলি যদি আমার ভার্বের 2 নম্বর হয় তাহলে ইনডাইরেক্টলি কি হবে। ইনডাইরেক্টলি হবে হ্যাড যোগ B3। B3 মানে হ্যাড এর পরে যে ভার্বটা থাকবে যে ওয়ার্ডটা থাকবে সেটা 3 নম্বর রূপ হবে। ওকে, তাহলে ভার্বের ফার্স্ট ফর্ম 2 নম্বর থাকলে ইনডাইরেক্টলি হ্যাড যোগ B3। তারপর ডাইরেক্টলি ওয়াজ ওয়্যার থাকলে ইনডাইরেক্ট করার সময় তাদের পরিবর্তে হ্যাড বিন যোগ ভার্বের শেষে আইএনজি। হ্যাড বিন বসবে এবং যে ভার্বটা থাকবে সেটার শেষে আইএনজি যুক্ত হবে। এবার শেল থাকলে শুড, ডাইরেক্টলি শেল থাকলে ইনডাইরেক্টলি শুড, ক্যান থাকলে কুড, মে থাকলে মাইট, উইল থাকলে উড, মাস্ট থাকলে হ্যাড। অর্থাৎ এই হলো আমাদের টেন্সের কাজটা খুব অল্পতেই শেষ। কিন্তু আমরা চেঞ্জ অফ টেন্স আমরা আমাদের মেইন ভার্ব অথবা অক্সিলারি ভার্ব ডাইরেক্টলি কি থাকলে ইনডাইরেক্টলি কি হবে সেই জিনিসগুলো আমরা একটা চার্টের আকারে জানার চেষ্টা করেছি, যেটা খুব সহজে আমি মনে করি আয়ত্ত করা যাবে। এরপর আমরা চলে যাব আমাদের 5 নম্বর রুলস। ওকে ডিয়ার স্টুডেন্টস,
আমরা আমাদের সর্বশেষ রুলসে চলে এসেছি। যে RBCPTN যে রুলসের মাধ্যমে আমি বলেছিলাম যে আমাদের 80% ন্যারেশন শিখাও জানা হবে, ঠিক সেই ধারাবাহিক অনুযায়ী তার সর্বশেষ রুলস চেঞ্জ অফ নিয়ার ওয়ার্ড টু ডিস্টেন্স ওয়ার্ড। এখন নৈকট্যবাচক শব্দকে কিভাবে হিসেব করে দূরত্ববাচক শব্দে পরিণত করা যায় সেটার একটা চার্ট। এই চার্টটি তোমাদের বইতে বিভিন্ন এখানে যা আছে তার চেয়ে আরো বেশি দেওয়া আছে। আশা করি তোমরা সেই বই ফলো করলে এই চার্টটি ভালোভাবে শিখতে পারবে এবং মুখস্থ করে রাখতে হবে। যখন তোমরা ডাইরেক্ট থেকে ইনডাইরেক্ট করবে তোমাদের তখন চার্টটি খুব প্রয়োজনে আসবে। তো আমি কিছু শব্দ এখানে তুলে ধরেছি যে ডাইরেক্টে যদি দিস থাকে তাহলে আমাদের ইনডাইরেক্টে কি হবে, ড্যাট। ডাইরেক্টে যদি দিস থাকে ইনডাইরেক্ট হবে ড্যাট। তারপর ডাইরেক্টে দিস থাকলে ইনডাইরেক্ট হবে দোজ। এই দিস হলো সিঙ্গুলার, এই দিস হলো প্লুরাল। ওকে, তারপর হেয়ার থাকলে দেয়া হবে, ডাইরেক্টে হেয়ার ইনডাইরেক্টে দেয়া। অর্থাৎ হিসেব করে বাক্যটি আমাদের ইনভার্টেড রেকর্ডেড স্পিচের বাক্যটিকে আমরা হিসেব করে নৈকট্যসূচক শব্দকে দ্রুতবাচকে পরিণত করব। যেমন আমরা আমাদের চেঞ্জ অফ পার্সনের যে উদাহরণগুলো পড়েছি সেখানে লেখা আছে আই হ্যাভ ডান মাই ডিউটি। এই যে এখানে মাই শব্দটি এটা আমাদের কাছের শব্দ, মানে আমি আমার কাজ শেষ করেছি, ডিউটি দায়িত্ব শেষ করেছি। এখন যখন আমি ইনডাইরেক্ট করবো তখন কি আমার হবে? নো, তখন আমাদের পরিবর্তিত রুলস অনুযায়ী যে সাবজেক্ট হবে ইনডাইরেক্ট করার সময় সে সাবজেক্ট অনুযায়ী আবার আমরা ওই মাইকে দূরত্ববাচক করে দিব। যেহেতু আমাদের ইনডাইরেক্টলি হবে দূরত্ববাচক সেন্টেন্স, সেইভাবে মাই জায়গায় আমরা মাইটাকে পরিবর্তন করেছি, সেইভাবে এই শব্দগুলো হবে। কাম থাকলে গো, অ্যাগো থাকলে বিফোর, টুডে থাকলে দ্যাট ডে, টুমরো থাকলে দ্য নেক্সট ডে হবে, ডাইরেক্টলি টুমরো, ইনডাইরেক্টলি দ্য নেক্সট ডে। নাও থাকলে দেন, এখন তারপর। এই যে এখন কাছের শব্দ নৈকট্য সূচক, আর দেন তারপর, এমনিতেই বোঝা যায় এটা একটা দ্রুতবাচক শব্দ। স্টার্টেড দ্য প্রিভিয়াস ডে, টুনাইট দ্যাট নাইট, লাস্ট ইয়ার দ্য প্রিভিয়াস ইয়ার, দাস ইন দ্যাট ওয়ে। এই শব্দগুলো অবশ্যই মুখস্থ রাখতে হবে। এবং এই শব্দ ছাড়া আরো অনেকগুলো শব্দ থাকতে পারে, বিভিন্ন বইতে বিভিন্নভাবে তোমরা শিখে নিবে। ওকে ডিয়ার স্টুডেন্টস অ্যান্ড লার্নার্স, আশা করি আমি যে 5টি রুলস, একটি সূত্রের মাধ্যমে যে 5টি রুলস তোমাদের সামনে উপস্থাপন করার চেষ্টা করেছি, আশা করি তোমাদের আজকের এই ক্লাসটি খুবই গুরুত্বপূর্ণ, খুবই কাজে লাগবে। যদি সম্ভব হয় তাহলে বাকি যে 20% কিসের উপর ব্যক্তি করে শিখতে হবে। প্যাসেজ ন্যারেশনের ক্ষেত্রে কিছু রুলস আর নরমালি আমাদের কিছু রুলস আছে, সেগুলো শিখলে বাকি 20% আমাদের জানা হবে। বেসিক এই 5টি রুলস যে জানবে সে ন্যারেশনের বেসিকটা জানা হয়ে যাবে, অনেক কিছু অ্যান্সার করতে পারবে। তারই ধারাবাহিকতা আজকে চেষ্টা করেছি। তো পরবর্তীতে আশা করি তোমাদের সাথে আবার কোনো নতুন টপিক বা নতুন কোনো ক্লাস নিয়ে হয়তোবা দেখা হবে, সে আশা ব্যক্ত করে তোমাদের দীর্ঘায়ু সুস্বাস্থ্য কামনা করে এবং ব্রাইট ফিউচার কামনা করে আমি আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি। ওকে, আল্লাহ হাফেজ, বাই বাই।